আমন্ত্রণ ইয়াং নাট অনুষ্ঠানে এত রাতে যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবাই সবসময় যেমনটি বলি। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলছি মানুষের জন্য এমন একটি বিষয় নিয়ে। মানুষের জন্য ইয়াং নাট যারা রেগুলার দেখেন, নিয়মিত দেখেন, তারা নিশ্চয়ই এই ধরনের বিষয়ের সঙ্গে পরিচিত আছেন। কারণ ইয়াং নাটে যারা আসেন বেশি যারা তরুণরা আসেন আর কি, এর মধ্যে বেশিরভাগই তরুণী দেখা যায় যে কোনো না কোনোভাবে মানুষের জন্য কিছু করছেন, দেশের জন্য কিছু করছেন, সমাজের জন্য কিছু করছেন। তো আজকেও আমরা এমন তিনজনকে নিয়ে এসেছি, তারাও মানুষের জন্য কিছু করার জন্য বেশ খাটাখাটনি করছেন। আজকেও তারা অনেক বড় একটি কাজ করেছেন, একটা হেলথ ক্যাম্প তারা করেছেন। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে দুজন আছেন। স্টুডিওতে আছেন ডাক্তার প্রণাম স্বপন দাস বৃষ্টি পুরোটা পতো। আচ্ছা বৃষ্টি, আমাদের সঙ্গে স্বাগত আপনাকে। আর আরেকজন আছেন রিয়াদ মোর্শেদ শিহাব। আপনি এর আগে আমাদের এর আগে একবার এসেছিলাম। রিয়াদ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিআরআই, জি পুরো ফর্ম বেসিক রাইটস ইনিশিয়েটিভ। আচ্ছা, বেসিক রাইট ইনিশিয়েটিভ। এবং আমাদের সঙ্গে মোহাম্মদপুর থেকে স্কাইপের মাধ্যমে যোগ দিচ্ছেন আকিব মতেন, তিনিও বিআরআই এর একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আকিব, আমি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আকিব, আমাদের অনুষ্ঠানে কষ্ট করে যোগ দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা সবসময় যেমনটি করি যে অনুষ্ঠান শুরুর আগে একটু আজকের অনলাইন পত্রিকাগুলোতে চটকটে চোখ বুলিয়ে নিয়ে যে হেডলাইনগুলো কি আছে তারপর আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমার সামনে যেটি আছে bdnews24.com, আর তারা হেডলাইন করেছে সেটা হচ্ছে শ্রমিক বিক্ষোভে বন্ধ কারখানা খুলছে। আশকোনা, এটা হচ্ছে যে কয়েকদিন ধরেই শ্রমিক বিক্ষোভের কারণে যে বেশ কয়েকটি সাভারে বেশ কয়েকটি কারখানা বন্ধ আছে, সেটি খুলতে শুরু করেছে। সেটি একটি খবর। কৃষ্ণসাগরে বিমান বিধ্বস্ত, 92 আরোহীর সবাই মৃত্যু। রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আশকোনার বাড়িটি ভাড়া করেছিলেন মুসা, পুলিশ। এটি হচ্ছে এই আশকোনায় যে জঙ্গি আস্তানা আবিষ্কার হয়েছে সেটি নিয়ে। ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে মুসা টোল্ড ওয়াইফ টু ব্লো হারসেলফ আপ। আশকোনায় যে নারী জঙ্গি যিনি আত্মঘাতী হচ্ছেন, তার হাজব্যান্ড তাকে সম্ভবত বলেছিলেন যে তিনি যেন আত্মঘাতী হন, সেই খবরটি আছে তারা করেছে। এবং এখানেও রাশিয়ান যে বিমান বিধ্বস্ত হয়েছে কৃষ্ণসাগর, সেই খবরটি আছে। প্রথম আলোর শিরোনাম হচ্ছে আশুলিয়ার 59 পোশাক কারখানা খুলছে সোমবার। ভালো খবর, একটি বেশ ভালো খবর। এটি নিয়ে বেশ কয়েকদিন ধরে নানা ধরনের কথা হচ্ছে, আশঙ্কার কথা বলা হচ্ছে। পড়ে থাকা লাশের হাতে পিস্তল ছিল মনিরুল। শ্রমিকদের হয়রানি করবেন না, আলোচনায় বসুন। এটা এই ধরনের খবরগুলো আছে। আমরা সময় পেলে নিশ্চয়ই এই বিষয়টি আরও কয়েকটি পত্রিকার শিরোনাম আমরা দেখে নেব। এখন আমরা একটু আলোচনায় চলে যাই। আমি একটু প্রথম রিয়াদ মোর্শেদ আপনাকে শুরু করতে চাই। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কারণ আজকে একটি হেলথ ক্যাম্প আপনারা করেছেন ঢাকা উদ্যানে, মোহাম্মদপুর ঢাকা উদ্যানে। ঢাকা উদ্যানে এটা কোথায়? এটা হচ্ছে ফিলিং স্টেশনের জাস্ট ডান পাশেই। আচ্ছা, মানে হেলথ ক্যাম্প করার জন্য সেখানটা বেছে নিলেন? বেসিক্যালি ঢাকা উদ্যান হচ্ছে এরকম একটা জায়গা মোহাম্মদপুরের, যেখানে প্রচুর বস্তি এলাকা এবং হচ্ছে আন্ডার প্রিভিলেজড মানুষ অনেক বেশি। আচ্ছা, সো যেহেতু আমাদের অফিসটা মোহাম্মদপুরে, সো আমরা চিন্তা করলাম যে মোহাম্মদপুরে জাস্ট ঢাকা উদ্যানের ওই পাশে বস্তির মানুষদের জন্য কিছু করি। ওই জন্যই হচ্ছে ওই এলাকাটা মেইনলি চুজ করা আর কি আমাদের। না, আপনাদের এই যে বিআরআই থেকে? জি, বিআরআই থেকে আচ্ছা, করা হয়েছে। আমি একটু জানতে চাইবো, শীতকাল এলে বিআরআইতে আপনার যেহেতু নানা ধরনের এরকম সমাজ সচেতনমূলক কাজ করেন কিংবা হেল্প করার কাজ করেন, শীতকাল এলে আমরা সবসময় দেখা যায় যে কম্বল বিতরণ হচ্ছে কিংবা শীতের কাপড় বিতরণ হচ্ছে, সেটি না করে আপনারা হেলথ ক্যাম্প করলেন কি জন্য? এবার কি শীত কম এই জন্য? না, শীত কম ঠিক এই জন্য না। শীতের সময় যেটা হয় যে মেইনলি আপনার শীতের কারণে যে রোগগুলো হয়, আচ্ছা, ঠান্ডা, সর্দি, কাশি বা নিউমোনিয়া, বাচ্চাদের যেই ধরনের প্রবলেমগুলো হয়, ডাক্তার আপু হয়তো ভালো বলতে পারবেন। সো এই প্রবলেমগুলো আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি। যেহেতু আমাদের হেলথ ক্যাম্পটা একটা কন্টিনিউয়াস প্রসেস, বিভিন্ন সময় আমরা করছি, 2 মাস অন্তর একবার করার ট্রাই করি আমরা। সো আমরা দেখলাম যে শীতের সময় এই প্রবলেমগুলো হয়ে থাকে বিগত বছরগুলোতে। সো ওই জন্য শীতের সময়টাতে আমরা একটু প্রায়োরিটি দিই করার জন্য আর কি, এই জন্যই মেইনলি। আর দর্শক আপনাদের বলছি, যারা অনুষ্ঠান দেখছেন তারা ইচ্ছে করলে কিন্তু আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, আমাদের অতিথিদের যে কোনো প্রশ্ন করতে পারেন। ফোন নাম্বারগুলো নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া হবে। আমরা প্রত্যাশা করছি অনুষ্ঠানের যে কোনো সময় আপনাদেরকে সঙ্গে পাবো, ফোন করবেন আমাদেরকে। এবার একটু ডাক্তার প্রণাম স্বপন দাস বৃষ্টি থেকে ডাক্তার বৃষ্টি, আপনার সাথে কথা বলছি। আপনি কি প্রথমবার সম্ভবত বিআরআই এর যুক্ত হলেন? হ্যাঁ, আজকে আমার প্রথমবার ছিল। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমি ওদেরকে ফলো করতাম ফেসবুকে, তো
তো কোইন্সিডেন্টালি মানে দেখা গেছে মানে ওনাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন হয়ে গেছে যে একটা হেলথ ক্যাম্প, তো আমি এসব কাজ একটু পছন্দ করি পার্সোনালি। তো তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ জয়েন করে দেখি কেমন লাগে। তো ভালোই লাগলো আমার। না আপনি কি হেলথ ক্যাম্পে প্রথমবার করলেন নাকি এর আগে করেছেন? না, হেলথ ক্যাম্প আমি যখন আমার মেডিকেলে পড়তাম কুমিল্লা মেডিকেল কলেজে, তখন আমরা অনেক হেলথ ক্যাম্প করতাম ছোটখাটো আমাদের ওখানে যে টাউন হলে বা ওখানকার কলেজে, মহিলা কলেজে। তো মানে এখানে ঢাকায় এত বড় পরিসরে মানে এটাই প্রথম আর কি আমার। আচ্ছা, আমি তো জানতে চাই যে এই হেলথ ক্যাম্পগুলো করছেন, আমি যেহেতু বলছিল রিয়াদ বলছিল যে একটু সেখানে একটু গরিব বা এই ধরনের এই ধরনের লোকজন বেশি থাকে, মানে তারা কি আসে, মানে এই যে আজকে তো ছুটির দিন ছিল দেখে কি আপনারা এই ধরনের করেছেন? আমরা বেসিক্যালি ছুটির দিনগুলোতে প্রেফার করি যাতে মানুষটা আসলে প্রপার ট্রিটমেন্ট পায় আসতে পারে। সারা কেমন পেয়েছিলেন? প্রচুর সারা পেয়েছি আমরা। আসলে সকাল থেকে ওরা মানে এর আগে থেকেই মাইকিং করছিল, আজকে সকাল থেকেও মানে প্রচুর মাইকিং চলেছে, যার ফলে মানে অনেক মানুষ এসেছে। আসলে 700 জন তো মানে ট্রিটমেন্ট নিছে, আর হচ্ছে ব্লাড গ্রুপিং এর জন্য ছিল 200 জন, মানে টোটাল অ্যারাউন্ড 1000 মানে মানুষ ছিল আর কি। মানে আপনারা কি আগে থেকে কোনো জানিয়েছিলেন কিনা কিভাবে? হ্যাঁ, আগে থেকে তো ওনারা অনেক মাইকিং করেছিল যে হ্যাঁ একটা হেলথ ক্যাম্প আছে, যে আপনারা আসুন। কি ধরনের সমস্যা নিয়ে আসলে এই হেলথ ক্যাম্পগুলোতে আসে? আসলে এখানে নারীর সংখ্যা, শিশুর সংখ্যা বেশি থাকে? হ্যাঁ অবশ্যই, নারী শিশু সংখ্যা সবচেয়ে বেশি। আর শিশুরা মেইনলি এখন উনি যেটা বললেন যে নিউমোনিয়া, ফ্যারিঞ্জাইটিস, সাইনোসাইটিস এইসব নিয়ে বেশি ভর্তি হচ্ছে, মানে এখন সবারই একই প্রবলেম। আর মহিলারা যেটা সবচেয়ে বেশি ভুগছে রক্ত স্বল্পতায়, যেটা আসলে মানে কি বলবো, আমাদের দেশে মহিলারা যে একটু আন্ডার প্রিভিলেজ থাকে সব সময়। আর হাড় ক্ষয়, বেশিরভাগের যেই অস্টিওপোরোসিসের যে সমস্যাটা, মানে এটার জন্য অনেক ক্যালসিয়ামের অভাবে ওরা সবাই মানে বোন পেইন নিয়ে আসে। আর পুরুষদের মধ্যে হচ্ছে বেশিরভাগই ছিল যে স্মোকার। আচ্ছা, হ্যাঁ স্মোকার ছিল বেশিরভাগ, যার ফলে মানে আসলে সচেতনতাটা যে অনেক ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, মানে মহিলারা পুরুষ উভয় ছিল যে মানে পান খায়। আচ্ছা আচ্ছা। আর পুরুষরা যে পান, গুল এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদি আসলে আরো সচেতনতা স্প্রেড করতে পারি যে মানে এইসব জিনিস খাওয়াটা যে কত খারাপ, আর আর্লি স্টেজে তখন অনেক কিছুই প্রিভেন্ট করা যায়। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আরেকটু কথা বলে, আমাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার প্রস্তাবনাগুলো খুব ভালো এবং অ্যাটেন্ডেন্সকে এত সুন্দর প্রোগ্রামগুলো বারবারই বলতে হয়। আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, ঢাকা হাববেগ, দেওয়ান বাজার, ফলিবর্তী, চট্টগ্রাম থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি বল। আমার প্রশ্নটা হচ্ছে, ওনারা যে আলোচনা করছেন এটা কিন্তু বাংলাদেশের জনসাধারণের জন্য খুব উপকারমূলক একটা জিনিস, যেটা শীতের মাস। এখন শীত না পড়লেও আমার মনে হয় ছোট ছোট বাচ্চারা এমন এমন জায়গার মধ্যে আছে যারা বিশেষ করে আপনার দুবেলা দুমুঠো তো খেতে পাচ্ছে না, অসুখের কথা কোত্থেকে বলবে। এখন শীতের বস্ত্র অনেক সময় দেওয়া যায়, কিন্তু এগুলো কেউ পায় কেউ পায় না। এমন ভাবে আমরা কিভাবে তরুণদেরকে উদ্বুদ্ধ করে সঠিক জায়গায় সঠিকভাবে, যারা কখনো বাংলার মানুষ কখনো কোনো জায়গায় কোনো গরিব লোক যেন কোনো কষ্ট না পায়, সেই দিক থেকে তরুণদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা তাকে শুনবো তরুণদের উদ্দেশ্যে। আমি একটু অনেকক্ষণ ধরে আকিব বসে আছে, আকিবের সাথে কথা বললে আকিব নিজে বিরক্ত হয়ে যাবে। আকিব শুনতে পাচ্ছেন তো? আকিব বলবো না মতিন বলবো, কোনটা? জি আকিব। আচ্ছা আকিব, আকিব আপনি যেহেতু সেখানকার জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি যেহেতু এই প্রতিষ্ঠান, আমি একটু জানতে চাইবো যে আমি যেটা বারবার জিজ্ঞেস করছিলাম যে শীতকালে তো নানা ধরনের প্রোগ্রাম থাকে না, আপনাদের কাছে হঠাৎ কেন মনে হলো যে এখানে আসলে একটা হেলথ ক্যাম্প করা যায়, এবং এটাকে আগে থেকে প্ল্যান করা ছিল নাকি আপনারা মাঝে মাঝে এই ধরনের হেলথ ক্যাম্পগুলো করেন? আমরা প্রায় সময় এই ধরনের হেলথ ক্যাম্পেইন করে থাকি। আচ্ছা, যেমন ইতোপূর্বে আমরা কেরানীগঞ্জ, ডেমরা আরো বিভিন্ন জায়গায় করে এসেছি, এবং আমরা চেষ্টা করি 2 মাস গ্যাপে কিছুদিন পর পর আমরা এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে। আচ্ছা, তো এই জায়গাটা সিলেক্ট করার একটা মেজর কারণ ছিল এটা যে এখানে আপনার ম্যাস অ্যামাউন্ট অফ মানে লো ইনকামের মানুষজন এখানে থাকে, এবং আমরা সাধারণত এই ধরনের এরিয়া চুজ করি যেখানে আসলে মেডিকেল সুবিধাগুলো কম মানুষের কাছে পৌঁছায়, সেসব এলাকায় এই ট্রিটমেন্টগুলো দেয়ার। আচ্ছা, তো এরকম একটা জায়গা ছিল খুব হাতের কাছে, এখানে আমরা এর আগে কাজ করি নাই, তো আমরা চিন্তা করলাম যে আমরা সবার আগে এখানে কেন না যাই। আচ্ছা
আকিব, আমি একটু জানতে চাইবো যে এর মধ্যে তো ধরুন সরকারি অনেকগুলো ক্লিনিক আছে যে বারবারই প্রচার করা হয়, হ্যাঁ, সেখান থেকে কি মানে কি বলা যায়, মানুষ সেবা কি কম পাচ্ছে যে আপনাদেরকে এই ধরনের হেলথ ক্যাম্পগুলো করতে হচ্ছে? 700 জন যদি একদিনে চিকিৎসা নিতে আসে তাহলে বোঝা যায় হিউজ একটা অ্যামাউন্ট আছে যারা চিকিৎসা সুবিধা পায় না বা বিনা টাকায় চিকিৎসা নিতে চায়। সরকারি হাসপাতাল আছে, অনেক ক্লিনিক আছে, সরকারিভাবে অনেক ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক আছে, তাহলে তারা সেখান থেকে সেবা কম পাচ্ছে কিনা বা পাচ্ছে কিনা? আসলে অবশ্যই আমি মনে করি যে সেখান থেকে তারা কম সেবা অবশ্যই পাচ্ছে না। সরকার যথেষ্ট তৎপর চিকিৎসা সেবার দিক থেকে আমাদের পরিস্থিতিকে যথেষ্ট উন্নত করার জন্য তারা অনেক তৎপর, কিন্তু তারপরও কিছুটা দায়বদ্ধতা থেকে যায় এই দিক থেকে যে দেখা যায় যে অনেক মানুষ তাদেরই অসচেতনতার জন্য দেখা যায় যে সরকারের এই সকল চিকিৎসা সেবাগুলো সঠিকভাবে নিতে পারে না বা তারা যায় না, সেটা কোনো মানে কোনো একটা কারণে হোক তারা হয়তো যায় না। এখন আমরা একটা এনজিও হিসেবে আমরা যেটা করি তাদের কাছে যাই, আমাদের সেবাটা নিয়ে তাদের কাছে যাচ্ছি, যাতে করে তারা তাদের চিকিৎসা রিলেটেড যত ইস্যু আছে তারা যাতে আমাদের সাথে ডিসকাস করে যাতে যাতে ভালো চিকিৎসা সেবা পায়। আচ্ছা আচ্ছা, আমি একটু বিষয়টা আপনার কাছে আসতে চাই। সেটা আপনার ডাক্তারদের যদি মহান পেশা সবসময় আমরা বলি, কিন্তু একটা দিন নষ্ট করা মানে যদি এইভাবে নষ্ট করাই যদি বলি আমি সেভাবে, যদি অবশ্যই নষ্ট করা সেবার কাজ, আপনি হয়তো হাসপাতালে দিতে পারতেন বা আপনি দিতে পারতেন। এই যে এই ধরনের সেবামূলক কাজে আসেন কিংবা তাদের সাথে যুক্ত হয়ে কাজ করেন, এই ফিলিংসটা কেমন? আসলে এই ফিলিংসটা আমি আমার মেডিকেলে থাকা অবস্থাতে এইসব কাজে সবসময় মানে ইন্টারেস্টেড ছিলাম। আর যেটা কি যে মানে দেখা যায় অনেক বয়স্ক মহিলারা যে মানে বাসায় বসে থাকবে, মানে হসপিটালের কাছে যাবে না, মানে হসপিটালকে যদি ওনাদের কাছে নিয়ে যাওয়া যায় তাতেই তারা বেশি খুশি, যে গেলাম প্রবলেমটা বললাম, দুটো বড়ি পেলাম, মানে এটাতে তারা এত স্যাটিসফাইড থাকে যে এই স্যাটিসফ্যাকশনটা দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা রিয়াদ, আপনি জানতে চাইবো যে আপনারা যে এই হেলথ ক্যাম্পটি করেছেন এটাতে শুধু প্রেসক্রিপশন দিচ্ছিলেন না ওষুধও আপনারা? না, এটা শুধু প্রেসক্রিপশন না, এটার সাথে আমরা ফ্রি মেডিসিনটাও দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, তবে যেটা ব্যাপার হচ্ছে আমরা একটা সার্টেন ডেজ পর্যন্ত দিয়ে দিচ্ছি, আপ টু 7 ডেজ পর্যন্ত, কিন্তু দেখা যাচ্ছে ডক্টর হয়তো 1 মাসের প্রেসক্রাইব করতেছে, তো সেখানে আমরা পুরোটা দিতে পারছি না। এটা আমাদের কিছু মানে লিমিটেশনের কারণে হচ্ছে এই জিনিসটা হয় আর কি। আচ্ছা, আমরা অ্যাটলিস্ট কিছু দিনের মেডিসিন দিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনারা বলছেন যে কি ধরনের রোগ বেশি এসছে আপনার মনে হয়? মানে যদি আমি শিশুদের, কারণ একজন প্রশ্ন করেছেন যে শিশুরা এই শীতকালে সাধারণত যারা একটু বস্তিতে থাকে শিশুরা বেশি আক্রান্ত হয় শীতকাল, যেহেতু শিশুদের সমস্যাটা বেশি নিয়ে এসেছিল কিনা? হ্যাঁ, শিশুদের সমস্যাটাই বেশি ছিল। শিশুদের ধরেন যেটা বললাম যে ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, সাইনোসাইটিস, বেশিরভাগ শিশুই আমি মানে কমপ্লেন করলো আমাকে যে আমার মাথা ব্যথা। আমি চিন্তা করলাম এত ছোট বাচ্চার মাথা ব্যথা কেন হবে, পরে বুঝলাম যে আসলে তার সাইনোসাইটিস থেকে তার মাথা ব্যথাটা হচ্ছে। তো এই সাইনোসাইটিসটা একটা শীতকালের রোগ, এই সময়টাতেই বেশি হয়। এই যে বলছিলাম যাদের কথা বলছিলেন, যারা এসে গরিব মানুষ বা বস্তিতে যারা থাকে, যারা এসেছিলেন, তাদের মধ্যে সচেতনতাটা, শিশুর স্বাস্থ্য বা এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে মনে হয়। এবং আর অবশ্যই হ্যাঁ, আপনি যে ডাক্তার, আপনাকে জিজ্ঞেস করবো, যেটি আমি আকিবকে জিজ্ঞেস করছিলাম, যে এই যে কমিউনিটি ক্লিনিক আছে, সরকারি হাসপাতালগুলো আছে, মানে এই যে এত হিউজ পরিমাণে লোক আপনার কাছে এসছে, আপনারা দেখেছেন, সেখানে কি চিকিৎসাটা কম না? কম পাওয়া যায় ঠিক না, মানে সবাই চায় যে একটু কম ঝামেলার মধ্যে দিয়ে সেরে ফেলতে, এটা চায় আর কি। মানে ভাবে যে যাব ঢাকা মেডিকেল এত দূর, কি দরকার, হ্যাঁ কাজ থাকে ওরা। আর বেশিরভাগ মহিলারাই তো মানে ঘর সংসার নিয়ে ওরা এত বিজি থাকে যে অনেকে ওয়ার্কিং লেডি অনেক, হ্যাঁ হ্যাঁ বেশিরভাগই দেখা যায় সেটা কোনো কোথাও না কোথাও কাজ করছে। হ্যাঁ, এই কারণে ওরা মানে ওই দিক থেকে নিজের হেলথের ব্যাপারে একটু মানে লেস কনশাস থাকে। আচ্ছা, এই বিষয়ে আরেকটু কথা বলবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে, দর্শক ছোট্ট একটা বিরতির পর নিশ্চয়ই দেখা হচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ ইয়াং নাইটে। আমরা আজকে কথা বলছি মানুষের জন্য এমন একটি বিষয় নিয়ে। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে ডাক্তার প্রণাম স্বপন দাস বৃষ্টি, আমাদের সঙ্গে আছেন রিয়াদ মোর্শেদ শিহাব, তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিআরআই, এবং আমাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন আকিব মতিন, তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বিআরআই। তিনজনকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু
রিয়াদ আপনার কাছ থেকে জানতে চাই, আমি একটু জানতে চাইবো যে এই যে যখন এই ধরনের ক্যাম্পগুলো করছেন আপনারা বিআরআই থেকে যখন করছেন, একটা অতৃপ্তি কি থেকে যায় যে আসলে যে আমি বিরতির সময় কথা বলছিলাম যে এই ফলো আপ করা, এই সপ্তাহে করলে না কেন 2 সপ্তাহ পর আবার যদি সেখানে মেডিকেল ক্যাম্প করা যায় কিনা, এই ধরনের কোনো? হ্যাঁ, আসলে এখানে সত্যি কথা বলতে গেলে একটা অতৃপ্তি আমাদের থেকেই যায়। দেখা যায় আমার ডক্টর হয়তো একটা পেশেন্টকে 1 মাসের প্রেসক্রাইব করছে, তার 1 মাসের মেডিসিন দরকার, কিন্তু দেখা যাচ্ছে আমাদের অর্গানাইজেশনের কিছু লিমিটেশনসের কারণে বা কিছু প্রবলেমের কারণে আমরা বারবার ওই জায়গাটাতে যেতে পারি না। কিন্তু যদি আমরা ওই জায়গাটাতে যেতে পারতাম তাদের প্রপার ট্রিটমেন্টটা হতো। কিন্তু হ্যাঁ, আসলে এই জায়গাটাতে আমাদের একটা অতৃপ্তি থেকে যায়, আমরা যে তাদেরকে ফলো আপটা করতে পারছি না। এটা আসলে করা উচিত, এটা তখনই পসিবল। আচ্ছা, এটা কি ফান্ডিং এর কোনো সমস্যা? এটা ফান্ডিং এর সমস্যার কারণে হয়, কারণ হচ্ছে যখন আপনি একটা ভাস্ট টিমকে বা ভাস্ট পিপলকে হচ্ছে যখন আমি ট্রিটমেন্ট দিব, আমার বড় একটা ফান্ডিং এর দরকার হয়, সো এটা অ্যাভেলেবল থাকে না আমাদের জন্য। আচ্ছা, আকিব আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই যে বিআরআই আসলে কি ধরনের প্রতিষ্ঠান বা কিভাবে কারা কারা এদের সদস্য, কারা মিলে আসলে এই প্রতিষ্ঠানটা করেছেন আপনারা? আমরা তো 2013 সালে যখন শুরু করি তখন বলতে গেলে চায়ের দোকানের আড্ডায় কয়েক বন্ধু মিলে আমরা এরকম প্রজেক্ট নিয়ে শুরু করলাম যেরকম কিছুটা করা যায়। আচ্ছা, তো সেখান থেকেই শুরু। তো আজ অনেকদিন হলো, প্রায় 3 বছর পার হয়ে গেল, 2017 সাল। এ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের সাধ্যের মধ্যে, প্লাস অনেক মানুষেরও সাহায্য ছিল, দোয়া ছিল। আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব মানুষকে চিকিৎসা সেবা দেওয়া বা নানা ধরনের সেবা দেওয়া। যেমন আমরা শুধু যে চিকিৎসা সেবা দিই এতদিনে তা না, আমরা এছাড়াও দেখা গিয়েছে যে সিরাজগঞ্জে ডিজিটাল চাষী প্রকল্প আছে আমাদের, সেখানে আমরা চাষীদের ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ সম্পর্কে আমরা তাদেরকে জ্ঞান দিয়ে থাকি। আচ্ছা, প্লাস আমরা দেখা যায় যে ওখানে যারা নারী এবং শিশু আছে বিশেষ করে, এবং কিছু পুরুষও আছে, তাদেরকে দেখা যায় যে আমরা ওখানে কিভাবে স্মার্টফোন কিভাবে চালাতে হয়, অর্থাৎ ডিজিটালাইজেশনের দিকে তারা কিভাবে কনভার্ট হতে পারে সেই রিলেটেড কিছু জিনিস আমরা তাদেরকে দেখা যায় যে তাদেরকে আমরা শেখাচ্ছি ধীরে ধীরে। এই ধরনের আরো কিছু আপনাদের মানে আমি যদি বলি যে এইরকম হেলথ ক্যাম্পের মতো যেমন একদম সরাসরি মানুষের সেবাধর্মী উদ্যোগ করেছে, সেই সচেতনতামূলক উদ্যোগ অনেক রয়েছে। আচ্ছা বৃষ্টি, আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের ক্যাম্পে যখন আপনারা আসেন, আপনি যেটা বলছেন যে মোটামুটি একটা প্রেসক্রিপশন ওষুধ দিলেই যেসব অসুখগুলো সেরে যেতে পারে এগুলো আপনারা করেন খুব সহজ দিয়ে, কিন্তু এমন কি খুব সিরিয়াস রোগী এসছে বা আপনাদের কাছে এসে সে জানতে পেরেছে তার একটা আসলে বড় ধরনের রোগ হতে পারে? হ্যাঁ, মানে ওইটার ক্ষেত্রে এই যে আমাদের সীমাবদ্ধতা তার মানে বেশি ধরা পড়ে, কারণ অনেক রোগ দেখা যায় যে মানে একটু সিমটম শুনলেই মানে খুব কমন মানে ধরে ফেলা যায়, কিন্তু কিছু থাকে যে মানে একটু ইনভেস্টিগেশনের দরকার হয়। তো সেই ক্ষেত্রে ওটা আমাদের একটা সীমাবদ্ধতা যে এটা একটা ইনভেস্টিগেশন প্রোফাইল দরকার ছিল, যেটা আমরা করতে পারছি না। হ্যাঁ, সেক্ষেত্রে গরিব রোগী সে এমনিও এই জিনিসগুলো করতে পারবে না। এখন যে ধরনের পরীক্ষা নিয়ে যে খরচ, হ্যাঁ খরচ অনেক, তো সরকারি হাসপাতালে করতে পারবে, কিন্তু মানে ওনার সেই টোটাল কন্ডিশনটা এরকম না যে মানে হাসপাতালে যাবে মানে ইনভেস্টিগেশনগুলো করাবে, তো এই জিনিসটা মানে আসলে একটা মানে সীমাবদ্ধতা থেকেই যায়। আচ্ছা রিয়াদ, আপনারা যে এই ধরনের ক্যাম্প করছেন, বিভিন্ন জায়গায় বলছেন সচেতনমূলক অনেক কাজ করছেন, ফান্ডিংটা কিভাবে হয় আপনাদের? ফান্ডিংটা বেসিক্যালি হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমরা যারা মেম্বার, জেনারেল মেম্বার, তাদের মেইনলি কন্ট্রিবিউশনটাই এখানে মেইন। আর এছাড়া যখন আমরা হেলথ ক্যাম্প করতে যাই, আমাদের হয়তো কোনো মেডিসিন কোম্পানি, ফার্মাসিউটিক্যালস কিছু মেডিসিন দিচ্ছে বা লোকাল কোনো কোম্পানি আমাদেরকে কিছু ফান্ডিং দিচ্ছে, যে যেভাবে পারছে আমাদেরকে হেল্প করছে। সো লোকাল ফান্ডিংয়ের মাধ্যমে আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। বাট আমাদের আপকামিং কিছু প্রজেক্ট আছে যেগুলোর জন্য আমরা ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করেছি এবং লোকালিও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে অ্যাপ্লাই করেছি সিএসআর ফান্ডের জন্য। সো আমরা এগুলো ট্রাই করে যাচ্ছি, হোপফুলি হয়ে যাবে আর কি। আচ্ছা, আশা আমি একটু বৃষ্টিকে জানতে চাইবো যে যারা শুনছেন অনুষ্ঠান, হয়তো এইরকম অনেক তরুণ আছে যারা নিজেরা মিলে হয়তো একটা হেলথ ক্যাম্পের মতো করতে চান বা এরকম আয়োজন করতে চান, এই যে ডাক্তারদের সাথে যোগাযোগটা, আপনি যে ফেসবুকের মাধ্যমে আপনাদের যেটা যোগাযোগ হচ্ছে, তারা এই যোগাযোগটা কিভাবে করবে এবং তারা যদি অ্যাপ্রোচ করে মেডিকেল কলেজের স্টুডেন্টদের কিংবা ডাক্তারদের, এটা কি কতটা হেল্প পাওয়া যায়? আসলে এটা আসলে অনেক হেল্প পাওয়া যায়, কারণ মেডিকেল স্টুডেন্ট অবস্থা থেকেই মানে এই সব জিনিসগুলো করে থাকে, করতে চায়। হ্যাঁ, করতে চায়, খুবই ইন্টারেস্টেড থাকে এই সব জিনিসের ব্যাপারে। আর ডক্টর হওয়ার পরে হয় কি মানে একটু ব্যস্ত হয়ে যায় এইসব, মানে দেখা যায় যে সবাই স্প্রেড হয়ে যায় বিভিন্ন জায়গায়। তো মানে ওনারা যদি ধরেন এইসব মানে যারা তরুণ প্রজন্ম যারা চাচ্ছেন এই হেল্পটা, ওনারা যদি মানে ডক্টরদের সাথে একটু কানেক্টেড হয় ফেসবুকের মাধ্যমে বা টুইটারের মাধ্যমে বা পার্সোনালি, হ্যাঁ, তাইলে আমার মনে হয় যে অনেক রেসপন্স পাওয়া যাবে ডক্টরদের কাছ থেকে। আচ্ছা, যারা শুনছেন অনুষ্ঠান এবং যারা দেখছেন, নিশ্চয়ই কারো যদি কোনো তরুণদের বা কোনো
ইচ্ছা থাকে যে এরকম কোনো আপনার এলাকায় কোনো হেলথ ক্যাম্প করা হবে এরকম, তারা নিশ্চয়ই রিয়াদ কিংবা বৃষ্টির মতো কারোর সাথে যোগাযোগ করলে আমরা আর প্রত্যাশা করছি যে এরকম ক্যাম্প করলে হয়তো আশেপাশে অনেকেই উপকৃত হয়, অনেক উপকৃত হয়। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আকিব আপনাকে একটু জানতে চাইবো যে এই যে যখন আপনারা এই ধরনের উদ্যোগ নিলেন, কয়েকজন তরুণ বা অনেকগুলো তরুণ মিলিয়ে যখন আপনারা এই ধরনের উদ্যোগ নিচ্ছেন, মানুষের সেবা করার উদ্যোগ নিচ্ছেন, সচেতন করার উদ্যোগ নিচ্ছেন, উদ্যোগগুলো নিতে গিয়ে সমস্যাগুলো কি পড়ে? আমি যদি বলি অভিভাবকদের কাছ থেকে কিংবা আশেপাশের লোকদের কাছ থেকে কি কোন সমস্যায় পড়তে হয় কিনা প্রথম দিকে? আমাদের দিক থেকে আমরা সমস্যা বলতে গেলে আমাদের নিজেদের পরিবার থেকে ওরকম কখনো পাইনি, বরঞ্চ আমাদের প্রত্যেকের পরিবারই আমাদের অনেক উৎসাহ প্রদান করে এই ধরনের কাজের ক্ষেত্রে। আচ্ছা। আর এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে যেই সমস্যাটা প্রধান হয়ে দাঁড়ায় একমাত্র সেটা হচ্ছে ফান্ডিং এর যে বিষয়গুলো। কারণ একটা হেলথ ক্যাম্পেইন শুধুমাত্র একটা হেলথ ক্যাম্পেইনও না, এটার সাথে আরো অনেক কিছু অ্যাসোসিয়েটেড ক্রাইটেরিয়া গুলো থাকে। যেমন এটার সাথে আমার ওষুধ গুলা ঠিক মতো দিতে হবে, তো কোন সিজনের জন্য কোন ধরনের রোগ হয়, কোন ধরনের রোগের প্রাদুর্ভাব বেশি থাকে, সেই অনুযায়ী ওই ধরনের রোগের যে ওষুধগুলো ঠিক মতো আমার কাছে অ্যাভেলেবিলিটি আছে কিনা, তো এই ধরনের আরো অনেক কিছু বিষয় থাকে। প্লাস ডাক্তার ম্যানেজ করা, সেই মানে একটা হেলথ ক্যাম্পেইনের জন্য পরিপূর্ণভাবে যা যা প্রয়োজন হয় এই সবগুলো ম্যানেজ করার বিষয়গুলো তখন আমাদের হেডেক থাকে। সো সেই জিনিসগুলো সঠিকভাবে করাটাই তখন আমাদের মেইন চ্যালেঞ্জ হয়ে যায় একমাত্র। এটা ছাড়া আর অন্য ক্রাইটেরিয়া থাকে যে এবং 700 মানুষের যদি আমি 700 ধরি বা 1000 মানুষ ধরি, এটা তো মেইনটেইন করা আসলেই অনেক অনেক কষ্টকর। আমি একটু জানতে চাই যখন আপনারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এই ফান্ডিং এর জন্য কিংবা অন্য হেল্পের জন্য, সারাটা কেমন পান কিংবা কোনো ধরনের আচ্ছা, এই জায়গাটাতে আমি একটা কথা বলবো। আমাদের দেশে এখনো অনেক মানুষ বিলিভ করে না যে আসলে হচ্ছে আমাদের মতো ইয়াংরা কিছু করতে পারে। আচ্ছা, যেমন আমাদের যে অর্গানাইজেশন বিআরআই, উইদিন আমাদের সবার বয়স কিন্তু হচ্ছে উইদিন 25, আমরা যারা এক্সিকিউটিভ মেম্বার। এই বয়সে এটা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও। সো আমরা যখন একটা বড় প্রজেক্ট নিয়ে যাব তখন কিন্তু অনেকেই বিশ্বাস করে না, আরে তোমার বয়স তো কম, তুমি বিলো 25, তুমি কি কাজ করবা? বাট আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি যতটুকু করেছি, আই হ্যাভ দ্যাট বিলিভ যে আমি এই কাজটা করতে পারবো, আমার সে অ্যাবিলিটি আছে, বাট সে আমাকে ট্রাস্ট করতে চায় না। সো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি যাদের কাছে যাব অ্যাটলিস্ট আমাদেরকে চান্স দেন, বিলিভ করেন আমরা কাজ করতে পারবো। আমাদের উপরে ট্রাস্ট যদি এখন না রাখেন আমরা কখন করব? আসলে এনজিও সম্বন্ধে যদি একদম কি বলি, এনজিও সম্বন্ধে সাধারণ মানুষের অনেক মানুষের আছে তাদের ধারণা বেশ খুব একটা ভালো না। হ্যাঁ, এই সমস্যার মোকাবেলা করতে হয়। এই জায়গাটার জন্য আসলে আমরাই দায়ী বলবো। কারণ হচ্ছে কিছু এনজিও যারা আসলে মানুষের সেবার নামে মানুষের সাথে প্রতারণা করছে, হ্যাঁ, এই ধরনের অনেক এনজিও আছে। এই কারণেই আসলে যারা এখন কাজ করতে যায় অনেক সমস্যা ফেস করছে আর কি। মানে যারা প্রিভিয়াসলি খারাপ কাজগুলো করেছে তাদের জন্য এখন যারা সামনে আসছে তারা এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে। আচ্ছা, বিশেষ আপনি যখন এই যে এনজিওর সাথে যুক্ত হচ্ছেন একটা হেলথ ক্যাম্পে এই ধরনের কর্মকাণ্ডে, মানে আপনার মনেও কি এই ধরনের একটা থাকে কিনা যে আসলে এনজিও সম্বন্ধে বলছে যে অনেকের খারাপ ধারণা থাকে বা অনেকে থাকে যে আসলে কি করছে না করছে হয়তো একটা ভুয়া? না না, আসলে আমার মাথায় এরকম কিছু ছিল না, কারণ যেহেতু আমি ওদেরকে রেগুলার ফলো করতাম, তার মধ্যে অ্যাক্টিভিটিসগুলো দেখতাম যে ওরা আসলে মানে মাসে 2 মাসে এই ধরনের করে থাকছে এবং মানে মানুষ আসলেই উপকৃত হচ্ছে এটাতে। তো ওদের সম্বন্ধে আমার মানে কোনো সেকেন্ড থট ছিল না যে আসলে ওরা জেনুইন কিনা বা অথেন্টিক কিনা, মানে আমি কনফার্ম ছিলাম ওদের ব্যাপারে, শিওর ছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আকিব আপনাকে আসতে চাই। আপনি বলছিলেন যে আপনারা ঢাকার বাইরেও মনে আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড আছে, তাই না? জি স্যার। ঢাকার বাইরে কর্মকাণ্ড একটু শুনতে চাই, কি করছেন ঢাকার বাইরে? জি, ঢাকার বাইরে আমরা যেটা করছি সিরাজগঞ্জের নদা ফুলকোচা গ্রামে, আমরা সেখানে ডিজিটাল চাষী প্রকল্প নামে আমাদের একটি প্রকল্প আছে। প্রকল্পটি খুবই প্রাথমিক পর্যায়ে আছে, আমরা খুব কম চাষীদের কাছে রিচ করতে পেরেছি। আমরা সেখানে যেটা করছি, আমরা ওখানে আমাদের লোক নিয়োগ করা আছে। তিনি যেটা করেন যে ওখানকার যে সকল ফসল চাষ হয় প্রধানত, সেই সকল ফসলগুলার বিভিন্ন সমস্যা গুলা কি কি থাকতে পারে বা চাষাবাদ বিভিন্ন পদ্ধতিগুলা ডিজিটাল পদ্ধতিতে তাদেরকে দেখানো হচ্ছে, যার ফলে তারা কিনা উদ্বুদ্ধ হচ্ছে এবং সঠিক তথ্যটা পাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের খুব রুরাল লেভেলে গিয়ে কৃষি যে কর্মকর্তা থাকে তারা অনেক সময় যেতে চায় না, বা হয়তো যায়, হয়তো কৃষকরা ওই সময় তাদের কাছেও পৌঁছাতে পারে। এখানে একটা ভালো একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমরা যখন একদম ডাটা কালেকশনের জন্য একদম রুরাল এরিয়া যখন গিয়েছি তখন আমরা এই সমস্যাটা খুব প্রকটভাবে দেখতে পেয়েছি। আচ্ছা, আমি জি আমি এই প্রশ্ন এই জন্য করলাম। আমি জানতে চাইবো যে আপনারা
ঢাকার বাইরে বা এই যে রুরাল এরিয়া কি হেলথ ক্যাম্প করেছেন কিনা? ঢাকার বাইরে হচ্ছে ওইভাবে আমাদের মানে ভোলায় আমরা একটা হেলথ ক্যাম্প করেছিলাম, ওটা খুবই ছোট রেঞ্জে ছিল, এটা আমাদের শুরুর দিকে। এছাড়া হচ্ছে ঢাকার বাইরে মেজর ওই ধরনের কোনো হেলথ ক্যাম্প হয় নাই। বাট আমাদের যেমন ডেমরা, ঢাকার মধ্যেই যদি আমি ধরি আশেপাশে ডেমরা, কেরানীগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে হয়েছে আর কি, মিরপুরে। আমি আপনি যদি মোহাম্মদপুরের কথা বলেন, ঢাকার মধ্যে তাও শহরে অনেক সুযোগ সুবিধাগুলো আছে, কমিউনিটি হেলথ কেয়ার আছে, অনেক সুযোগ সুবিধা আছে বা হাসপাতালও আছে অনেকগুলো। কিন্তু একদম ঢাকার বাইরে রুরাল এলাকায় সেসব এলাকায় কিন্তু আসলে এই হেলথ ক্যাম্পগুলো অনেক বেশি জরুরি। এবং পরিকল্পনা আছে কিনা? আমাদের পরিকল্পনা আছে অনেক কিছু করার, মানে এটা ডিপেন্ড করবে আসলে আমাদের অ্যাভেলেবিলিটি বা হচ্ছে আমাদের রিসোর্স আমরা কত বাড়াতে পারি। সো এখনো যেহেতু আমরা বলবো বিআরআই যেহেতু 2013 তে শুরু, এখনো শিশু, সো আমরা টার্গেট করেছি আমরা আস্তে আস্তে বিল্ড আপ করব নিজেদেরকে, আমরা যাব ঢাকার বাইরে। আমি বলছি অন্যরা যারা করে, আমি যদি বলি যে আপনাদের সাথে হয়তো এবল যারা আছে এনজিও আছে বা নিজেরা অনেকে করে, তারাও ঢাকা বেস করার দিকে আগ্রহটা বেশি, ঢাকার বাইরে কিংবা খুবই রুরাল দিকে যেতে চায় না। এটার কারণ কি? মানে ম্যানেজ করার সমস্যা এরকম? আসলে যেতে চায় না, অনেক এনজিও যাচ্ছে, ম্যাক্সিমাম এনজিও যাচ্ছে, বড় এনজিও যেগুলো অলরেডি অনেক এস্টাবলিশড এনজিও। বাট নিউ এনজিও যেগুলো দেখা যায়, আসলে এনজিও জিনিসটা শুরুই হয় ঢাকা থেকে। আই মিন এখনকার যুগে যে ইয়াং জেনারেশন, এরা কিন্তু মানুষের জন্য কাজ করতে চায় এবং সবাই এত বেশি অ্যাক্টিভ, তো দেখা যায় স্কুলের ফ্রেন্ডরা বা কলেজের ফ্রেন্ডরা, ইউনিভার্সিটির ফ্রেন্ডরা, এরা কিন্তু ঢাকায় থাকে। হয়তো বিভিন্ন জায়গা থেকে আসে, তারা বিভিন্ন জেলা শহর থেকে আসে, সো স্টার্টিংটা ঢাকা থেকেই হয়। সো তারা চিন্তা করে আমি কিছু করি ঢাকা থেকে আমি স্টার্ট করি। সবকিছুর মতো এটাও ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। আমি একটু এখানে একটু আপনার কাছে একটু অন্য ধরনের প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি ডাক্তারদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা থাকে যে সেটা হচ্ছে তারা ঢাকার বাইরে যেতে চায় না। সরকারি ডাক্তাররা যদি বলে ঢাকার বাইরে গিয়ে থাকতে চায় না, হ্যাঁ, ঢাকায় চলে আসে। এই অভিযোগ কেন ঢাকায়, ঢাকার বাইরে বা গ্রামের দিকে? আসলে ঢাকার মানে অ্যাকচুয়ালি মানে সত্যি কথা যেটা, ধরেন সরকারি চাকরিজীবীতে অনেকেই আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তাররা আছেন, কিন্তু ডাক্তারদের যে কর্মস্থলটা সেটার অবস্থা খুব শোচনীয় থাকে আর কি। ধরেন মানে টিনের ঘর থাকে বা ইঁদুরের বাসা থাকে, হ্যাঁ, মানে বৃষ্টি পড়লে মানে প্রেসক্রিপশনের উপর বৃষ্টি পড়ছে, কাদা পাড়ি দিয়ে যেতে হচ্ছে, মানে সিকিউরিটি নাই। বিশেষ করে মেয়েদের যেটা সমস্যা, যে সিকিউরিটি নাই। হ্যাঁ, মানে আমাদের এইজের একটা মেয়ে অবশ্যই চাইবে যে তার কর্মস্থলটা সিকিউরড হোক। হ্যাঁ, তো এটার জন্যই মেইনলি মানে ঢাকামুখী হতে চায়, সবাই শহরমুখী হতে চায়। উপজেলা সরকার তো বড় বড় হাসপাতালগুলো আমরা দেখি উপজেলা পর্যায়ে। হ্যাঁ, উপজেলা পর্যায়ে তো আসলে এখন তো সরকার সুযোগ সুবিধা অনেক বাড়াইছে। হ্যাঁ, যার ফলে এখন আমি অতটা অনীহা দেখি না, মানে দেখি সবাই নিষ্ঠার সাথে কাজ করছে এবং মানে প্রায় প্রত্যেক দিনই তারা কর্মস্থলে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে যখনই কথা হয় বা বিভিন্ন জায়গায় কথা বলে, তার প্রধান চ্যালেঞ্জটাই মনে হয় যে ডাক্তারদের অন্তত গ্রামের দিকে রাখা। সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই এটাই। এখন ধীরে ধীরে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, এখন হচ্ছে। তাহলে এটা আমাদের জন্য ভালো খবর। আচ্ছা, আমি একটু রিয়াদ আপনাকে জানতে চাই, যে যারা অনুষ্ঠান দেখছে, হ্যাঁ, যদি অনেকের হয়তো ইচ্ছা থাকে যে আপনাদের মতো করে কিছু একটা করার, হ্যাঁ, এই ধরনের উদ্যোগগুলো কি করতে পারে বা কোথায় যোগাযোগ করতে পারে, কিভাবে করতে পারে, যদি আমি হেলথ ক্যাম্পেই থাকতে চাই? আচ্ছা, এটা প্রথমত হচ্ছে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে এবং একটা স্ট্রং টিম লাগবে। আমি একা চিন্তা করলাম যে আমি একাই কিছু করে ফেলবো, এটা পসিবল না। আসলে আমার একটা স্ট্রং টিম লাগবে এবং যাদের মেন্টালিটি সেম থাকবে, আমি মানুষের জন্য কিছু করতে চাই। প্রথম ক্রাইটেরিয়া এটা, সবাই একসাথে এক হতে হবে। দেন হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে এসে তারা কাজের জন্য অ্যাপ্রোচ করতে হবে, টিম বিল্ড আপ করে একটা স্ট্রাকচার দাঁড় করে, একটা প্ল্যান করে আমার 1 বছর কি হবে, 6 মাস কি হবে, একটা ভিশন নিয়ে তাদেরকে আগাতে হবে। এভাবে স্টার্ট করলে হয়ে যায়। আচ্ছা আকিব, আপনারা জানতে চাই, আমি তরুণদের কথা বলছিলাম, আপনারা তরুণ, আপনারা সবাই মিলে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন, অনেক কাজ করছেন। আমি জানতে চাই যে তরুণদের মনোভাবটা কিরকম? বেশিরভাগ তরুণ আমার যাদের সাথে কথা হয়, তারা কিন্তু সবাই কিছু না কিছু করতে চায়। হ্যাঁ, এখানে কি আপনার মনে হয় যে লিড দেওয়ার বা তাদেরকে সঠিক পথে দেখানোর জিনিসটা অভাব রয়েছে কিনা? হ্যাঁ, একটা দিক থেকে আমার মনে হয় যে কিছু দিক নির্দেশনামূলক কিছু ব্যক্তি থাকা উচিত, যাদেরকে দেখে আসলে আমরা মনে করতে পারি যে না, হ্যাঁ, আমার এই পথে যাওয়া উচিত। যেমন বিষয়টা আপনি যেটা বলেন, ক্যারিয়ার কাউন্সিলিং বা গোল সেটিং বা এই ধরনের কিছু, এই রিলেটেড কাজগুলো আমাদের দেশে বলতে গেলে হয়ই না। আচ্ছা, এবং আমার জানা মতে খুবই কম হয়। এগুলা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে খুবই হয়। ওখানকার একটা বাচ্চা ক্লাস গ্রেড 8-9 এ থাকার সময় বুঝতে পারে যে হ্যাঁ, আমার জীবনে আমি যদি এই জিনিস করতে চাই, তো আমার এই বিভিন্ন পথগুলো অবলম্বন করতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে এই জিনিসটা খুবই কম। আমাদের এখানে গদবাঁধা একটাই, ছেলে হলে ইঞ্জিনিয়ার, মেয়ে হলে ডাক্তার হও, তাহলে জীবন সেটেল, বা এই টাইপের কিছু বলে বাবা মা বোঝানোর চেষ্টা করে। বাট এটা জীবন সেটেল মনে হচ্ছে। আচ্ছা,
জি। তো পৃথিবীতে এছাড়াও আরো অনেক কিছু আছে। তো এই বিষয়টা সম্পর্কে ভালো গাইডেন্স দেওয়া বা ভালো মানে অবশ্যই বুঝতে পারছি। এবং এই আমার মনে হয় এই স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা বড় একটা সাপোর্ট আসতে পারে, শিক্ষাটা হতে পারে। আচ্ছা, আপনারা তিনজন আমাদের অনুষ্ঠানে এসেছেন, অসংখ্য ধন্যবাদ, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। আপনাদের যে উদ্যোগটা নিয়েছেন, আমার প্রত্যাশা করছি যে এই উদ্যোগটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আরো বড় বড় কাজ আমরা পাবো এবং মাঝে মাঝে আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে পাবো, এই ধরনের কাজের জন্য নিয়ে আসতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ। আর দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি প্রত্যাশা করবো যে তরুণরা দেখছেন, তার নিশ্চয়ই আপনারাও চেষ্টা করবেন এভাবে, খুব বাড়ির পাশে হলেও একজন, দুজন, তিনজনের উপকার যদি করেন, তাহলেও কিন্তু ধীরে ধীরে এভাবে কিন্তু বাংলাদেশ বদলে যাবে, বাংলাদেশ বদলে পৃথিবীটাও বদলে যাবে। এই প্রত্যাশা নিয়ে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।